অনেক দিন আগের কথা। পুণ্ড্রবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে বিগড়ে গেছে। মধুমাসের এক বিকেলে তিনি তাই প্রাসাদ শিখরে উঠে একাকী দ্রুত পায়চারি করছেন এবং রেগে মুখ লাল করে নিজের মনে বিড়বিড় করতে লাগলেন। কেন যে মূর্তে রাজকন্যা হয়ে জন্মালাম? আমাদের নিজেদের চাওয়া পাওয়ার যেন কোনো দামই নেই। ভারতীয় মেয়ে হয়ে জন্মেছি বলে যেন আমাদের মন থাকতে নেই। শুধু কি আমার বেলাতেই এরকম? কই, কয়েক বছর আগে কনৌজের রাজকুমারী সংযুক্তার স্বয়ংবর হয়ে গেল। কই, তার বেলা তো এমন নিয়ম খাটলো না। শুধু আমার বেলাতেই কত নিয়ম। থু, অসহ্য, ভাল লাগে না। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। রাজকুমারী তন্দ্রার বয়স 18 বছর। ফুটন্ত রূপ, বিকশিত যৌবন। তবু মধুমাসের এই বিকেলে তার মন কেন বিগড়ে আছে জিজ্ঞেস করলে বলতে হয় তার আসন্ন বিয়েই তার একমাত্র কারণ। কিন্তু 18 বছরের বিকশিত যৌবনা কুমারী বিয়ে করতে অনিচ্ছুক কেন? একালে তো এমনটা দেখা যায় না। তবে কি সেকালে? না, তা নয়, সেকালেও এমন ছিল। কিন্তু কুমারী তন্দ্রার আপত্তির কারণ তার মনোনীত স্বামী প্রাগজ্যোতিষপুরের যুবরাজ চন্দ্রানন মাণিক্য। কথাটা বুঝি পরিষ্কার হলো না। আসল কথা, বর বাঙাল। যতদিন এই বিয়ে রাজা ও মন্ত্রিমণ্ডলীর গবেষণার বিষয়ীভূত ছিল ততদিন কুমারী তন্দ্রা তা গ্রাহ্য করেননি। কিন্তু হঠাৎ শিরে সংক্রান্তি নেমে এসেছে। যুবরাজ চন্দ্রানন বিয়ে করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সৈন্য সামন্ত সমভিব্যাহারে রাজধানীতে ডেরাডান্ডা ফেলেছেন। গোড়া থেকেই তন্দ্রার মন বাঁকা হয়ে আছে। তবু তিনি গোপনে প্রিয় সখী নন্দাকে পাঠিয়েছিলেন চন্দ্রমাণিক্য লোকটি কেমন তা দেখতে। নন্দা ফিরে আসলে চন্দ্রা তার কাছে জানতে চাইল। কি গো সখী, বলো তো জ্যোতিষপুরের যুবরাজ কেমন দেখতে? কেমন তার চালচলন, কথাবার্তা? বলো না সখী। দাঁড়াও দাঁড়াও সখী, বলছি। তোমার যে আর দেরি সইছে না। জ্যোতিষপুরের যুবরাজ দেখতে শুনতে ভালোই, চালচলনও অতি চমৎকার। কিন্তু কিন্তু কি সখী, বলো আমায়, তাড়াতাড়ি বলো। যুবরাজের সব ঠিক আছে, কিন্তু তার ভাষা একেবারে অশ্রাব্য। আমি তার সাথে কথা বলেছি, কিন্তু ইসে এবং কচু এই দুটি শব্দ ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না গো সখী। আর কেউ তার ভাষা বুঝতে পারছে না। শুনে কুমারী তন্দ্রা একেবারে আগুন হয়ে গেলেন। কি? তার মানে বাঙাল? এ কি অত্যাচার! আমি করব না এই বিয়ে, কিছুতেই না। রাজকুমারী বলে কি আমার এতটুকু স্বাধীনতা নেই? হোক সে প্রাগজ্যোতিষপুরের যুবরাজ, তবু বাঙাল তো। দেশে কি আর কোনো রাজপুত্র ছিল না? কি বলো? কিন্তু সখী, রাজপুত্র ছাড়া রাজকুমারী তো বিয়ে করতে পারবে না। রাজপুত্র ছাড়া রাজকুমারী তো বিয়ে করতে পারবেন না, এই বা কেমন কথা? আমি এই ব্যাপারে আমার পিতার সাথে কথা বলবো। যাই হোক, এই রাজপুত্রকে আমি বিয়ে করতে পারবো না। কুমারী তন্দ্রা রাজসভায় নিজের অনিচ্ছা জানিয়ে তীব্র লিপি লিখেছিলেন। উত্তরে মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাজা কন্যাকে ডেকে বলেন, কি হয়েছে মা? বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। এই প্রাগজ্যোতিষপুরের যুবরাজ তো বাঙাল। আমি তাদের এই ভাষা বুঝতে বা বলতে পারবো না। রাজরানী হয়েও আমি সুখী হতে পারবো না। তুমি এই বিয়ে বন্ধ করো বাবা। দেখো মা, চন্দ্রানন মহাবীর পুরুষ। উপরন্তু বহু সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছেন। বাঙালদের জেদ সম্পর্কে তো তুমি জানো মা। তিনি যখন তোমাকে বিয়ের কথা বলেছেন, তিনি যে কোনো উপায়েই হোক তিনি তা করবেনই।
তুমি যেমন তাদের ভাষা ভয় পাচ্ছ, ঠিক আমি তাদের জেদকে ভয় পাচ্ছি। তুমি বিয়ে করতে রাজি না হলে তারা তোমাকে তুলে নিয়ে যাবে। তারা আমাদের থেকে বেশি শক্তিশালী, আমরা কিছুই করতে পারবো না। মা, তুমি আর আপত্তি না করে রাজি হয়ে যাও। সেদিন থেকে রাগে, ক্ষোভে, অভিমানে তন্দ্রা চোখে ঘুম নেই। তাই মধুমাসের বিকেলে একাকী প্রাসাদের ছাদে দ্রুত পায়চারি করতে করতে গাল লাল করে তিনি ভাবছেন, কেন মরতে রাজকন্যা হয়ে জন্মালাম। হঠাৎ একটি তীর হাওয়ার মতো প্রাসাদের দিকে উঠে এসে তন্দ্রার পায়ের কাছে পড়ল। অবাক হয়ে তন্দ্রা চারিদিকে দেখলেন, ভাবলেন কার এমন দুঃসাহস প্রাসাদে তীর ছোড়ে। তন্দ্রা ছাদের কিনারায় গিয়ে নিচে উকি দিলেন। প্রাসাদের ঠিক নিচেই জলপূর্ণ পরিখা প্রাসাদ বেষ্টন করে রেখেছে। পরিখার উপরে একটি পাগড়ি পরা যুবক ঊর্ধ্বমুখ হয়ে গুম্ফে তা দিচ্ছে। তন্দ্রাকে দেখতে পেয়ে সে হাত তুলে ইশারা করল। চারতলা প্রাসাদের ছাদ থেকে যুবকের মুখ ভালো দেখা গেল না, তবু যে সে বলিষ্ঠ ও কান্তিমান তা সহজেই অনুমান করা যায়। তন্দ্রা অবাক হয়ে ফিরে এসে তীরটি তুলে নিলেন। দেখলেন তীরের গায়ে একটি লিপি জড়ানো আছে। লিপি খুলে তন্দ্রা পড়লেন, ছলনাময়ী নন্দা, আর কতদিন দূর থেকে দেখে অতৃপ্ত থাকব? তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার মনস্কাম সিদ্ধ করো। আমার মন আর বিলম্ব সহ্য করছে না। যদি আমাকে বঞ্চনা করো, নিজেই পরিতাপ করবে। পরদেশি বন্ধু কতদিন থাকে? সদয়া হও, তুমি যা বলবে তাই করব। একবার সাক্ষাৎ হয় না? তোমার অনুগত বন্ধু। লিপি পড়ে কুমারী তন্দ্রা খানিক চুপ করে বসে রইলেন। মনে পড়ল ইদানিং প্রিয়সখী নন্দা যখন তখন ছলছুতা করে ছাদে আসে, এই তার অর্থ। ওই কান্তিমান বিদেশী নন্দাকে দেখে মজেছে। নন্দাও নিশ্চয় তার প্রতি আসক্ত। দুইজনের কাছাকাছি যাওয়া হয়নি, দূর থেকেই প্রণয়, তীরের মুখে প্রেম। হঠাৎ তন্দ্রার দুনয়নে বিদ্যুৎ খেলে গেল। তিনি সন্তর্পণে উঠে গিয়ে আবার উকি দিলেন। ধৈর্যশীল যুবক তখনও উপর দিকে তাকিয়ে দাঁড়িয়ে গুম্ফে তা দিচ্ছেন। খোপা থেকে কাজললতা নিয়ে চুলের কাটা দিয়ে তন্দ্রা চিঠির উত্তর লিখলেন। তার হাত কাঁপতে লাগল। লেখা শেষ হলে তীরের গায়ে জড়িয়ে পরিখার ওপারে যুবকের উদ্দেশ্যে ছুড়ে দিলেন। তন্দ্রা দেখল যুবকটি সাগ্রহে তীর তুলে নিল। ঠিক সেই সময় নন্দা ছাদে এসে তন্দ্রাকে দেখে অবাক হয়ে গেল। বলল, প্রিয় সখী, তুমি এখানে? তন্দ্রা তপ্ত মুখে আকাশের দিকে চেয়ে রইলেন। নন্দা ছাদের এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কতক্ষণ এখানে এসেছো? তন্দ্রা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। নন্দা, আমার ভাগ্যে কি আছে জানি না। হয়তো কাল সকালে উঠে আর আমায় দেখতে পাবি না। সখী, তোর কাছে যদি কখনো অপরাধী হই, ক্ষমা করিস। নন্দা রাজকুমারীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ তার অশ্রুসিক্ত মুখের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ছি সখী, ও কথা বলতে নেই। চলো, নিচে চলো। কাজললতা যে পড়ে রইল, আমি নিচ্ছি। চুলের কাটাও খসে পড়েছে দেখছি। সখী, উতলা হয়েও না। তোমার ভাগ্য দেবতা তোমায় নিয়ে হয়তো একটু পরিহাস করছেন। দেবতার পরিহাসে কাতর হলে কি চলে? শোবার ঘরে ঢুকে কাঁদো কাঁদো স্বরে তন্দ্রা বললেন, নন্দা, আজ রাতে আমি একা শোব, তুই যা। আর দেখ, প্রাগজ্যোতিষপুরের সেই বর্বরটাকে যদি তোর পছন্দ হয়, তুই নিস। মনে মনে বললেন, অদল বদল। নন্দা জিভ কেটে চোখে আঁচল দিল। ওমা, ও
ও কি কথা, আমি যে তার দাসীর দাসী হবারও যোগ্য নই। এই কথা বলে ছুটে পালালো। নন্দার এই ছুট একেবারে প্রাসাদের বাইরে গিয়ে থামল। রাত্রি দ্বিপ্রহরের পর রাজকুমারী তন্দ্রা প্রাসাদের গোপন দরজা দিয়ে পরীক্ষা পার হয়ে বাইরে গেলেন। যেমন কথা ছিল ঠিক তেমন দুটো কালো ঘোড়া নিয়ে রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছিল সেই সৌম্যকান্তি পুরুষ। তন্দ্রা কাছে আসতেই সে তার বলিষ্ঠ হাত দুটি দিয়ে তাকে একটা ঘোড়ার পিঠে তুলে দিল। তারপর এক লাফে অপরটির পিঠে উঠে বসল। নক্ষত্রখচিত অন্ধকারে সেই দুইটি কালো ঘোড়া তীর বেগে ছুটে চলল। দণ্ড কেটে গেল, প্রহর কেটে গেল, কত নক্ষত্র অস্ত গেল। সদ্য ফোটা ভোরের আলোয় আকাশের শুকতারাটি জলজল করে জ্বলতে লাগল। দিগন্তহীন প্রান্তরের মাঝখানে সকাল হল। তখন বলগার ইঙ্গিত পেয়ে তাদের ঘোড়া দুটি থামল। কুমারী তন্দ্রা মুখের নীল ওড়না সরিয়ে পাশে থাকা সৌম্যকান্তি যুবকটির দিকে ভালো করে লক্ষ্য করলেন। যুবকও তন্দ্রার দিকে তাকালো। তাদের দুজনার দৃষ্টি বিনিময় হল। তন্দ্রা মনে মনে বিড়বিড় করে বললেন, আহ, কি রূপ! পাকা ডালিমের মতো গায়ের রং, বিশল অথচ পেশিবদ্ধ দেহ, মুখে পৌরুষ ও লাবণ্যের অপূর্ব মিশামিশি। পাতলা গোফের আড়াল থেকে তার ঠোঁট থেকে একটু কৌতুকের মতো হাসি খেলা করছে। দেখতে দেখতে কুমারী তন্দ্রার চোখ দুটি আবেশে নির্মিলিত হয়ে এলো। দূর থেকে তিনি যা দেখেছিলেন এ যে তার চেয়ে হাজার গুণ সুন্দর। হঠাৎ অনুতাপে তন্দ্রার হৃদয় বিদ্ধ হল। তিনি লজ্জা বিজড়িত কণ্ঠে বললেন, আর্যপুত্র, আমার ছলনা ক্ষমা কর। আমি নন্দা নই, আমি তন্দ্রা। তরুণ সৌম্যকান্তি যুবকটি হাসলেন। কুম্ভে হালকা তা দিয়ে সুমধুর স্বরে বললেন, ইসে সেটা না যাই নাই কি চুরি করে আনছি? রাজকুমারী, তুই বড়ই চতুরা, কিন্তু আমার চোখে যদি ধুলাই দিতে পারবা তো তোমারে বিয়া করতে আইলাম কি এর লাইগা? তন্দ্রা চমকে উঠল। বিস্ফারিত চোখে যুবকের দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি কে? যুবক কলকণ্ঠে হাসতে হাসতে বললেন, আরে কচু, সেটা এখনো বুঝবার পারো নাই? আমি চন্দ্রানন মাণিক্য, ইসে প্রাগজ্যোতিষের যুবরাজ। হ, সত্য কইলাম। দুটো কালো ঘোড়া অত্যন্ত ঘেঁষাঘেঁষি করে ধীর গতিতে পুনর্বর্ধনের পথে ফিরে চলেছে। তন্দ্রার হাত শক্ত করে মুঠো করে ধরে রেখেছে চন্দ্রানন। রাজকুমারী তন্দ্রার খুলে যাওয়া বেনি মাঝে মাঝে চন্দ্রাননের বাম কাঁধের উপর এসে পড়ছে। তন্দ্রা বললেন, যুবরাজ, কি সুন্দর তোমার ভাষা, যেন মধু ঝরে পড়ছে। আচ্ছা, কতদিনে আমি এই ভাষা শিখতে পারবো? চন্দ্রানন তন্দ্রার কপালে একটা চুমু খেয়ে বললেন, ইসে আগে বিয়া তো করি, এরপর 1 মাসের মধ্যে তোমারে শিখাইয়া ছাড়মু। তোমাগর ওই কচুর ভাষা 1 মাসে ভুললা যাইতে পারবা না। সুখাবিষ্ট কণ্ঠে তন্দ্রা বললেন, হ, পারমু।